তো আরসিবি হেরেছে, হায়দ্রাবাদ জিতেছে, হায়দ্রাবাদ টপ 2 এ পৌঁছাতে পারেনি, আরসিবি আর জিটি খেলবে হচ্ছে তোর কোয়ালিফায়ার 1, এইসব সব একদিকে। আর আরেকদিকে সেটা হচ্ছে আজকে সব থেকে বড় নিউজ, যেটা বিরাট কোহলি আর ট্রাভিস হেড কিন্তু হ্যান্ডশেক করেনি ম্যাচের পরে। বিরাট কোহলি কিন্তু ট্রাভিস হেডকে পুরো স্কিপ করে গেছে, ঠিক আছে? এটা কেন হয়েছে না হয়েছে এই ভিডিওর মধ্যে আমরা সেটাই আলোচনা করব। ফাইনালি আমরা আর 3টে মাত্র ম্যাচ বাকি থাকতে টপ 2 এর কন্টেন্ডার পেয়ে গেলাম। এসআরএইচ যে দানব টিম, অনেক ট্রাই করেও কিন্তু আউটশাইন করতে পারলো না জিটিকে, আর মাত্র 0.17 পয়েন্টের জন্য কিন্তু টপ 2 এ পৌঁছাতে পারলো না। একদম এসআরএইচ যে খফ আজকে সেই ম্যাচটার মধ্যে বোঝা গেছে। প্রথম থেকে মাইন্ডসেট নিয়ে এসেছিল 255 করবো, ঠিক আছে? সামনে যে মাইকাল আলী থাকুক, আরসিবির সামনে ভুবনেশ্বর কুমার থাকুক, জস হেজেলউড থাকুক, রাশিক সালামদার থাকুক, কুনাল পান্ডিয়া থাকুক, যে থাকবে আসবো 250 করবো, প্রথম থেকে মেন্টালিটি। আর আমার মনে হয় ফার্স্ট টাইম মানে আরসিবি এত খেলান খেয়েছে। তুই এসআরএইচ এর যে খফটা, যে মানে আতঙ্কটা তুই দেখ, যখন দেখছে আরসিবি যে আমি এখানে পরিষ্কার ইকুয়েশন ছিল 165, মানে 200-র উপরে যদি রান করে, 200-র উপরে যে ফার্স্ট ব্যাটিংয়ে এসআরএইচ যদি রান করে, তাহলে গিয়ে 166-র মধ্যে মোটামুটি 86 রানের ব্যবধানে হারাতে হতো। তো এই ম্যাচে যেহেতু 255 করেছে, এখানে কিন্তু ওরা টার্গেট পেয়েছিল 165। 165-র মধ্যে যদি এখানে এসআরএইচ ব্যাঙ্গালোরকে আটকে দিতে পারতো, তাহলে কিন্তু ওরা পৌঁছে যেত রান রেটে জিটির উপরে, তাহলে টপ 2 কনফার্ম ছিল। আর এসআরএইচকে যদি টপ 2 স্থান নিজের বজিয়ে রাখতে হতো, তাহলে এখানে 165-র উপরে করতে হতো, তাহলে আর জিটি আর আরসিবি দুজনে উঠে যাবে, যেটা এই ম্যাচের মধ্যে আমরা দেখতে পারলাম। যে আতঙ্কটা কেন বলছিলাম, যখনই দেখলো যে 3 উইকেট পড়ে গেছে, ওখান থেকে রাজাত পাতিদার, কুনাল পান্ডিয়া আসলো, পুরো সেফ দরকারই নেই তো, দরকারই না, এখান থেকে পরিষ্কারভাবে ওরা 165 রান করে চলে গেল। আর যেখানে ছিল পয়েন্টস টেবিলে না কোনো নড়চড় হলো না, এখান থেকে ওখানে হলো, ওখান থেকে ওখানে হলো, শুধু রান রেটে কিছুটা চেঞ্জ হলো, আরসিবি কিছুটা মাইনাস হয়েছে, আর ওদিকে তোর এসআরএইচে কিছুটা প্লাস হয়েছে। তো এতদিন পরে এসে কিন্তু আমরা এই বছর আমি প্রথম দেখছি এই জিনিসটা, যে এতদিন কেটে যাওয়ার পরেও আইপিএলে লাস্ট আর 3টে ম্যাচ বাকি রয়েছে, টপ 4 এখনো ডিসাইড হয়নি। এই ম্যাচটার মধ্যে অন্তত টপ 2 টপ 3টা হয়েছে, 4 স্পটের জন্য কিন্তু এখনো চলছে, যুদ্ধ চলছে পাঞ্জাব কলকাতার মধ্যে কিন্তু, আর রাজস্থানের মধ্যে, যেটা আমরা এই ভিডিওর মধ্যে ওটা নিয়েও আলোচনা করব, যে আগামী আজকের ম্যাচ হতে চলেছে পাঞ্জাব ভার্সেস এলএসজি, ওটা নিয়েও হালকা পাতলা একটু আলোচনা করে নেব। তো সবার প্রথমে এই ম্যাচটা নিয়ে আলোচনা করতে চাই। ম্যাচ ইন্টারেস্টিং ছিল না, ঠিক আছে? একতরফা ম্যাচ হয়েছে, এসআরএইচ এর দিকে পুরোপুরি ম্যাচ ছিল। প্রথম থেকে যদি বলা হয় যে এসআরএইচ ভেবে নেমেছিল আমরা 250 করবো ভাই, তার জন্য একটা জিনিস খেয়াল করলি যে তোর এসআরএইচ টসে যেতে কিন্তু প্রতিদিন ফিল্ডিং নিয়েছে, এই ম্যাচের মধ্যে কিন্তু ব্যাটিং নিয়েছে। ওরা জানে যে আমার এখানে একটা চান্স, সবথেকে বেস্ট সাইড হতে হবে। দেখা গেল ওদের উল্টো দিকে কি ইকুয়েশন ছিল, যে যদি 200 রান করতে 11 ওভার 2 বলে এরকম সামথিং এ চেস করতে হতো, 11 ওভার 1 বল থেকে 11 ওভার 3 বলের মধ্যে, যেটা 200 রান হয় না। তো এখানে টসটা কিন্তু ওদের ফেভারেই গেছিল, রান চেষ্টা কিন্তু মুশকিল, ঠিক আছে? যদি বোটে চাপিয়ে দিই, তাহলে এখানে 255 জায়গায় 270 280ও করতে পারতো, ঠিক আছে? এই একটা চান্স থেকে যায়, যার জন্য ওটা সুবিধা পেয়েছে এসআরএইচ, পুরোপুরি সুযোগ পেয়েছিল একদম। যে রান বোটে তো লাগিয়ে দিয়েছিল, 255 রান করে কিন্তু 80 রানে হারায়। এই বছরে আমি দেখছি শুধু যে এই বছরে এসে যে এত রান করার পরেও কিন্তু এখানে আটকে মানে অপোনেন্ট টিমদের আটকাতে পারছে না। আমি একটা কথা বলি, এখানে যদি আরসিবির বদলে যে কোনো টিম হতো না, ঠিক আছে, মোটামুটি আজকে এসআরএইচ কিন্তু টপ 2 এ থাকতো। হতেই পারতো, 166 যে ফ্লোতে চলছিল ভাই, তারপরে সম্ভব ছিল না। তারপর তোর একটা আরসিবি টিমের মধ্যে কিন্তু বড় একটা চেঞ্জ হয়েছে, যেটা হচ্ছে ফিল সল্ট ছিল না, ফিল সল্ট এসছে, কিন্তু অ্যাভেলেবেল হবে হচ্ছে প্লে অফের থেকে। প্লে অফের প্রথম ম্যাচে ফিল সল্টকে দেখতে পারবো, আর তার বদলে ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু খেলানো হয়েছে, ঠিক আছে? আবার ওপেনিং করানো হয়েছে, আরসিবি ব্যাটিং এ আসলে বলছি সেই সময়টা। আর ওদিকে এসআরএইচ এর টিমের মধ্যে সেরকম কোনো হার্ষাল প্যাটেলকে ওরা এনেছিল, মানে ইম্প্যাক্টে বোধহয় এনেছিল হার্ষাল প্যাটেলকে এনেছিল, আর টিমের মধ্যে সেরকম চেঞ্জেস হয়নি। যা ব্যাটসম্যান ছিল এসআরএইচ এর ভাই অভিষেক শর্মা আর ট্রাভিস হেড, সেই একই প্যাটার্ন পুরো এসআরএইচ এর এই বছর দেখতে পেয়েছি আমরা, সেই একই প্যাটার্নে অভিষেক শর্মা আসবে 20 বলে 50, আজকেও কি ভাই ফর্মে রয়েছে। আর এদিকে ট্রাভিস হেড একটা মাত্র ম্যাচ আমার মনে পড়ছে যা খেলেছে একমাত্র, এর মনে আগের ম্যাচটা বোধহয় 70 রান সামথিং এরকমই খেলছে। এই তো সিজনটা এসআরএইচ এর দিক থেকে কিন্তু এই 3-4 জনই ব্যাটসম্যান রয়েছে, তার মধ্যে আবার কি
এরা অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, ঈশান কিষান আর ট্রাভিস হেড, এই চারজনকে সব থেকে খতরনাক ধরা হয়। দেখ ট্রাভিস হেড কিন্তু ফ্লপ এই বছর, কিন্তু ওর জায়গায় কে খেলে দিচ্ছে? নীতিশ কুমার রেড্ডি, ওর জায়গাটা নিয়ে নিচ্ছে। আর কিন্তু সেরকম কেউ নেই, ছোট্ট ক্যামিও কিন্তু ভাই এন্টারটেইনিং। হ্যাঁ এন্টারটেইনিং। ওদিকে অভিষেক শর্মা 20 বলে 50 করেছে, তারপরে হচ্ছে প্রথম থেকে একদম 10-20 রান করে ওভারের থেকে 10 রান পার ওভারের থেকে কিন্তু এগিয়েছিল ওরা। ট্রাভিস হেড আউট হয়ে যায়, তারপরে ঈশান কিষান নামে। ঈশান কিষান ভাই কি যে ফর্মে, পরপর 2 হাফ সেঞ্চুরি পরপর 2 ম্যাচে, তা আবার কি শুধু 50-এর ঘরে না, 70-এর ঘরে, 2খানায় পরপর। ব্যাপক ফর্মে ঈশান কিষান সেই যে নিয়ে এসছে, ও যে ওয়ার্ল্ড কাপের থেকে যে ফর্ম নিয়ে এসছে, ও ছাড়া নামই নিচ্ছে না এই বছর। কিন্তু মানে সেটাই তো বললাম, আজকে যদি এসআরএইচ কে এই জায়গাটায় মোটামুটি নিয়ে আছে, ঈশান কিষান কিন্তু সবচেয়ে বড় হাত আছে, প্যাকেট বড় ধামাকা, সবচেয়ে বড় প্যাকেট বড় ধামাকা। এটাই তো বললাম, সবচেয়ে বড় হাত হচ্ছে ঈশান কিষানের রয়েছে। ঈশান না অবশ্যই প্রথম 3-4টা ম্যাচ পরপর যে ওদের উইনিং স্ট্রিকটা ছিল, ওখানে ঈশান কিষান ক্যাপ্টেন্সিতে জিতে এসেছে। আর প্যাট কামিন্স ভাই, প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সি ও ভাই প্রুফ করে দিয়েছে। ওকে কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেট থেকে কত 100 মিলিয়নের না কত অফারও দিয়েছে কিন্তু, যে সব ফরম্যাটে ক্যাপ্টেন্সি করার জন্য, যে টেস্ট ওয়ানডেতে ক্যাপ্টেন্সি করার জন্য এরকম ওকে একটা আর কি অফার, কি মানে ওকে একটা এরকম প্যাকেজ দেওয়া হয়েছে। তো প্যাট কামিন্সের মধ্যে তো ভাই আছে ব্যাপারটা, সেটা তো জিগরা তো ভাই অস্ট্রেলিয়া কোনো প্লেয়ারকে, সব প্লেয়ারে ভাই জিগরা আছে। তো সেরকমই অভিষেক শর্মা আর ঈশান কিষান এই দুজনেই পার্টনারশিপ করে। তারপরে এসে হেনরিক ক্লাসেনকে নতুন করে আর কিছু বলার নেই। হেনরিক ক্লাসেন নিয়ে এই বছর যে ফর্ম দেখিয়েছে, প্রত্যেকটা ভাই উপরে ওঠার কারণই হচ্ছে এরিয়া 3 জন। দেখ 3 জনের রান দেখ, আমি বলছি 500 ঈশান কিষানের, 552 সেটা হচ্ছে তোর অভিষেক শর্মার, 555 সেটা হচ্ছে তোর হেনরিক ক্লাসেনের। এই কিন্তু সেকেন্ড বার হলো যে একটা টিমের মধ্যে 3 জন প্লেয়ারই একই ইয়ারে 500-র উপরে রান। গত বছর জিটির ছিল, এই বছরও হতে পারতো যদি জশ বাটলার করতো। গত বছর সাই সুদর্শন, শুভমান গিল আর জশ বাটলার 3 জনে 600 500 এরকম করে করেছিল। এই বছরও কিন্তু এই টিমটার মধ্যেই দেখা যাচ্ছে। আর আমার মনে হয় খুব শিগগিরই মনে হয় 600 রানের কোঠা পার করবে হেনরিক ক্লাসেন। আর যেটা প্রথম 45 রান বাকি, যেটা মানে 4-5 নাম্বার নেমে কিন্তু প্রথম ব্যাটসম্যান হিসেবে কিন্তু ভাই একটা নাম দেখাতে পারবে। অরেঞ্জ ক্যাপ না পেলো না, এটা কি তুই জানিস যে এত বছরে 18 বছরের হিস্ট্রিতে কোনো ওপেনার বাদে এখন অবধি অরেঞ্জ ক্যাপ? সেটাই তো বলছি। আচ্ছা, যে এই হয়তো প্রথম হতে পারে, মেবি হতেও পারে, কারণ এখনো 2-3টে ম্যাচ কিন্তু পুরোপুরি চান্স রয়েছে। হ্যাঁ এখনো কিন্তু 2টো ম্যাচ। হ্যাঁ ওরা কিন্তু 2টো ম্যাচ আছে। শুভমান গিল ওরা 600 650 কোটায় পৌঁছে গেছে, কিন্তু হায়দ্রাবাদ কিন্তু 2টো ম্যাচ পাবে। সেটাই তো বলছি, পেতে পারে যদি প্রথম এলিমিনেটর জেতে, তারপর কোয়ালিফায়ার 2 খেলবে, ওখানে গিয়ে কিন্তু আবার ফাইনাল যদি খেলে, মানে এখনো বলছি সেটাই পসিবিলিটিস রয়েছে, ওখান থেকে কিন্তু আরামসে পেতে পারে। আর জিটিও 2টো পাবে, শুভমান গিল সাই সুদর্শন ওরাও 2টো পাবে বলতে গেলে। তো কম্পিটিশন আছে ভাই। আর তুই হেজেলউড, হ্যাঁ হেজেলউডকে 27 রান এক ওভারে হেনরিক ক্লাসেনের। আজকে কোথায় গেল বোলিং? আজকে বোলিং শুনবি? ভুবনেশ্বর কুমার 50, জস হেজেলউড 50, রাশিক সালামদার 50, সব 50-এর উপরে গেছে। আর এরা দুজন তো উইকেটই পায়নি আমাদের টুর্নামেন্টের পার্পল ক্যাপ হোল্ডার আর হচ্ছে তোর হেজেলউড, উইকেটই পায়নি। ভাবা যায় পুরো একদম পুরো নিয়ে নিয়েছে, একদম বলে না যে ব্যাটসম্যানরা এসে পুরো নিয়ে নিয়েছে ওদেরকে প্রথম থেকেই। হ্যাঁ তবে আরো রান হতে পারতো। হেনরিক ক্লাসেন কিন্তু 16 নম্বর ওভারে আউট হয়ে গেছে, ঠিক আছে। নীতিশ কুমার রেড্ডি তারপরে ভালো ধরেছে মানলাম, কিন্তু ঈশান কিষান আর যখন হেনরিক ক্লাসেন খেলছিল, ওইটা যদি আর 2 ওভার অবধি 18 ওভার অবধি যেতে পারতো, 270 মতো আরামসে এখান থেকে কিন্তু আরামসে টেনে দিতে পারতো। তাহলে কিন্তু টাফ ছিল ভাই। হ্যাঁ তাহলে টাফ ছিল, তো তখন আরো প্রেসারটা বেশি থাকতো। আর না হলে হয়তো এবার যা দেখছি আমরা উল্টোই দেখছি সবকিছু, প্রেসার বেশি থাকতো, দেখা গেলো 200 ওরাও 250-তে পৌঁছে গেল। আরসিবি তো ভাই পুরো ক্ষমতা রাখে, আরসিবির পুরো ক্ষমতা রাখে এটাতে। তো যাই হোক, 255 করেছে ইয়ের তরফ থেকে, আরসিবির তরফ থেকে বোলিং এ সেরকম কিচ্ছু দেখা যায়নি। রসিক সালামদার একমাত্র যে তোর একটা ইয়র্কার মেরে যে ট্রাভিসের উইকেটটা নিয়েছে, সেটাই একমাত্র দর্শনীয় ছিল, আর কিন্তু সেরকম কিছু ছিল না। উইকেটে তো পড়েনি, 3-4টা উইকেট পড়েছে, সেটা সব মেরে। যেটা আরসিবির দিকে বলছিলাম, যখন ব্যাটে নামে একটা আউট অফ সিলেবাস কোশ্চেন, সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার ওপেনার। এটা কিন্তু সারপ্রাইজ, আমরা সবাই ভেবেছিলাম যে দেবদত্ত পাদেকাল কিন্তু ওপেন করতে চলেছে, কিন্তু ভেঙ্কটেশ আয়ার ওপেনিং করে, এবং একমাত্র প্লেয়ার যে হয়তো রজত পাতিদারও হাফ সেঞ্চুরি মেরেছে, কিন্তু ভেঙ্কটেশ আয়ার যে ইনিংসটা খেলে গেছে, ও হাফ সেঞ্চুরি না মারলেও 17 বলে কত 47-44, হ্যাঁ যাই হোক ওরকমই একটা ইনিংস খেলে গেছে, 19 বলে 44 ইনিংস খেলে গেছে। একদিক থেকে পুরো খেলছিল, কোহলিকে আউটসাইড করে দিল, কোহলি কিন্তু প্রেসারে এসে আউট হয়েছে। তাও আবার কি সাকিব হোসেন এই বছর সাকিব হোসেনের নামে একটা রেকর্ড হয়েছে, এটা জানিস কি? সাকিব হোসেন প্রথম বোলার হলো আইপিএল এর ইতিহাসে যে হচ্ছে পরপর ডেবিউর পর থেকে পরপর 10টা ম্যাচে প্রত্যেকটা ম্যাচে একটা হলেও মিনিমাম উইকেট আছে সাকিব হোসেনের নামে। আর এই ম্যাচেও তুই দেখ বিরাট কোহলিকে 4 রানের ওভার প্লাস বিরাট কোহলির উইকেট,
হ্যাঁ এই বছর কিন্তু ভাই এই সাকিব হোসেন কিন্তু সব থেকে বড় ফাইন। সাকিব হোসেন প্রফুল ইঞ্জে অতটা নাম করতে পারলো না, কিন্তু আই এম শিওর পরের ম্যাচে পরের সিজনে এসে প্রফুল ইঞ্জেও নাম করে ফেলবে। মানে দুটো ভালো প্লেয়ার কিন্তু আমাদের হ্যাঁ আসতে চলেছে সামনে, যেটা এসআরএইচ এর হয়ে হয়তো লয়াল হয়ে এটাই তো দরকার, এটাই তো দরকার। তো সাকিব হোসেন আর হচ্ছে তোর ঈশান মালিঙ্গার কথা তো না বললে নয়। প্রত্যেক ম্যাচের মধ্যে ঈশান মালিঙ্গা সারা মানে আইপিএল এর পুরো বোলার এক তরফ আর ঈশান মালিঙ্গা এক তরফ চলছে এবছর। ভুবনেশ্বর কুমারও বলা যেতে পারে একটা তরফ, কারণ হচ্ছে যখন প্যাট কামিন্স এসে 2 ওভারে 30 খায়, তখন ঈশান মালিঙ্গা এসে 1 ওভারে 8 রান 6 রান এরকম করে দিয়ে আবার একটা ভেঙ্কটেশ আয়ারের মেন উইকেটটা তুলে নিয়ে যায় ঈশান মালিঙ্গা। আমরা গত ম্যাচেও বলেছিলাম যে এসআরএইচ এর জন্য এই বছর সব থেকে বড় যদি এসআরএইচ এর এখানে ওঠার কারণ থেকে থাকে, ঈশান মালিঙ্গা একা লিড করছে পুরো এসআরএইচ এর বোলিং লাইন আপ। ঈশান মালিঙ্গার ক্রেডিট এই বছর এসআরএইচ এর জন্য দিতেই হবে ভাই, আর কিছু হোক না হোক। তবে আরেকটা যেটা না বললেই নয়, যে সানরাইজার হায়দ্রাবাদের কিন্তু একটা বোলিং এর কিন্তু ভাই একটা প্ল্যান নিয়ে নেমেছিল, যেটা হচ্ছে স্লোয়ার বাউন্সার, যেটা কিন্তু আরসিবির হয়ে কিন্তু দেখা যায়নি। ঠিক আছে, যখন মার খাওয়া শুরু করে না প্রত্যেকটা বোলারই ভাই ওখানে হেজেলউড ভুবনেশ্বর কুমারের মতো বোলাররা যদি 50 করে খায়, দুইজনে একটা উইকেটও পায় না, তাও আবার ভুবনেশ্বর কুমার কিন্তু একটা সুযোগ হারালো ভাই এখানে, মানে 1-2 উইকেট পেলে কিন্তু অনেক আগে পার্পল ক্যাপটা ওর নামে আবার করে নিতে পারতো আগের দিনে 24। তবে এই 19তম আইপিএল কিন্তু ভাই অরেঞ্জ ক্যাপ আর হচ্ছে ভাই পার্পল ক্যাপের কিন্তু ভাই বিভৎস কন্টেস্ট হচ্ছে। তো আরসিবি তারপরে আসে, স্লো শুরু করে দেয়নি যখন আউট হলো তখন ওরা ভাই মেনে নিয়েছে যে না আমরা সেফ জোনে খেলবো, আমাদের তো লাভ নেই, এটাই তো কথা। এখানে কোনো এক্সট্রা অ্যাওয়ার্ড নেই, কোনো সারপ্রাইজ কিছু ছিল না, কিছু পাবে না। তো আরসিবি ওইভাবে খেলেছে, ম্যাচের মধ্যে আর সেরকম কিছু ছিল না বলতে গেলে, সেরকম কিছু ছিল না। তবে ম্যাচের পরে এমন একটা জিনিস ছিল যে জিনিসটা কিন্তু আজকের নিউজ হতে চলেছে। কি বলতো? বিরাট কোহলি অভিষেক শর্মা, বিরাট কোহলি ট্রাভিস হেডের সঙ্গে হাত মেলায়নি। ট্রাভিস হেড হাত এরকম করেছে, বিরাট কোহলি অভিষেক শর্মার সাথে হাত মিলিয়েছে, ট্রাভিস হেডকে স্কিপ করে গিয়ে পরের জনের সঙ্গে হাত মিলিয়েছে। এটা কেন হলো? মানে সেটা কি 2025-এর কি? না, এই ম্যাচের মধ্যে বিরাট কোহলি যখন দাঁড়িয়েছিল নন স্ট্রাইকার এন্ডে, তখন কিন্তু ট্রাভিস হেড এসে কোনো না কোনো কাঠি করেই গেছে। কিন্তু এটা যা মানে এটাই ব্যাপার যে এর জন্যই কিন্তু করেনি, কিন্তু যাই হোক পরে আরো এটাকে বোঝা যাবে। আমরা তো ম্যাচের পরে ভিডিও বানাই, এরপরে আরো ডিটেইলস আসবে, তখন বোঝা যাবে, আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করতে পারবো। তো হচ্ছে এটা হচ্ছে, তবে বিরাট কোহলি আর ট্রাভিস হেড এই দুজনে হাত হ্যান্ডশেক না করা, এই জিনিসটা কিন্তু ভাই বড় নিউজ হয়েছে, এটা বলতেই হবে। কিন্তু সেটাই তো ভাবছি, এটা কিন্তু একটা রাইভালরি সৃষ্টি হয়ে গেল। কিন্তু যদি এই আইপিএল যদি এই পরের কোনো ম্যাচে যদি দেখা হয়ে যায় তাহলে ভাই ব্যাপক হবে। তো এই ম্যাচ শেষ, পরিষ্কার হিসাব, জিটি আর আরসিবি দুজনে 26 তারিখ ধর্মশালায় খেলছে কোয়ালিফায়ার 1, আর এসআরএইচ এর সঙ্গে 4 নাম্বার কে খেলছে বলা যাচ্ছে না এখনো অবধি। 27 তারিখে দেখা যাক, আর 3টে ম্যাচ বাকি আছে, সানডেতেই বোঝা যাবে। কলকাতার ডিসির ম্যাচ আছে লাস্ট ডেটে গিয়ে কিন্তু বোঝা যাবে, কারণ প্রথম ম্যাচ আছে রাজস্থান আর হচ্ছে তো মুম্বাইয়ের। যদি রাজস্থান জিতে যায় আর কেউ 4 নাম্বার স্পটের জন্য লড়াই করছে না, আর যদি রাজস্থান না জিততে পারে আর যদি কলকাতা জিতে যায় আর পাঞ্জাব জিতে যায়, তাহলে কিন্তু ওদের দুজনের মধ্যে একটা নেট রান রেটের যুদ্ধ হয়েছে। আজকেও কিছুটা ক্লিয়ার হয়ে যাবে, যদি আজকের মধ্যে ক্লিয়ার হবে, সেটা হচ্ছে পাঞ্জাব আর যদি জেতে তাহলে কলকাতা ক্লিয়ার হবে। যে পাঞ্জাব যদি জিততে পারে এখানে পরিষ্কার ভাবে 15 পয়েন্টে পৌঁছাবে, ভালো নেট রান রেট নিয়ে পৌঁছাবে, যেখানে কলকাতাও কিন্তু এরকম টাইপের এসআরএইচ টাইপেরই একটা টার্গেট পেতে পারে ভবিষ্যতে গিয়ে, যে এত ওভারে এত রান করতে পারে, অনেক একটা মানে তোর কি বলা যেতে পারে ইম্পসিবল টার্গেটও পেতে পারে, এরকম বলা যেতে পারে। ঠিক আছে, কলকাতার চান্স কিন্তু খুব কম, পাঞ্জাব রাজস্থানের থেকেও কিন্তু কলকাতার চান্স কম আছে এখানে। পাঞ্জাবের কেন বলছি, পাঞ্জাবের হচ্ছে দেখ এলএসজি তোর সাথে খেলা, ঠিক আছে, মানে একদম যেটা হচ্ছে লাস্টে গিয়ে লাস্ট হলেও মিচেল মার্শ কিন্তু যেভাবে খেলে এসছে এই বছর 500-র উপরে রান করেছে ওই তো। আর লাস্ট ম্যাচ এলএসজি সবসময় ভালো খেলে, এই সবসময় কি গত বছর দেখেছি আমরা ঋষভ পান্তের সেঞ্চুরি মনে আছে নিশ্চয়ই, গত বছর সেই ভোল্ট ঋষভ পান্তের। ঠিক আছে, এই ম্যাচে কিন্তু আবার হতে চলেছে। তবে পাঞ্জাব চাইবে যে এই ম্যাচটা জিততে, কারণ হচ্ছে ধর্মশালায় ম্যাচ আছে। ঠিক আছে, ও ধর্মশালায় ম্যাচ না, সরি ধর্মশালা না, পাঞ্জাবের চণ্ডীগড়ে ইয়েতে ম্যাচ আছে। ওরা যদি যেতে, ওদের কিন্তু হোম গ্রাউন্ডে ম্যাচ আছে, এটা কিন্তু একটা বড় জিনিস। তবে একটা এলএসজির একটা সূত্র বলবো, যেটা লাস্ট ম্যাচ ওরা করেছে, একটা হেরেছে একটা জিতেছে, একটা হেরেছে একটা জিতেছে। হ্যাঁ, লাস্ট ম্যাচ হেরেছে, তার মানে কি জিতবে ভাই? আর এদিকে পাঞ্জাব 6টা ম্যাচ হেরে এসছে। আমি দেখতে চাই এখানে পরিষ্কার ভাষা যে পাঞ্জাব আসছে, এই জিনিসটা করবে ওরা, আশা করি অল দ্য ওয়ে, কিচ্ছু না ভেবে
একদিকে যাও ভাই, যেটা পাঞ্জাবের স্ট্রেংথ, যে চেস করো, চেস করার মতো যেমন টিম আছে ওদের টিমে তো কোনো কমতি নেই, যেমন টিম ছিল সেই টিমে খেলছে, ঠিক আছে। বোলিংটা একটুখানি আনস্টেবল হয়ে গেছে, যে জিনিসটা পাঞ্জাবের ঠিক করা দরকার এখানে। লকি ফার্গুসন অ্যাভেলেবেল থাকলে লকি ফার্গুসনকে খেলাও, ঠিক আছে। আর ওইদিকে মার্কো ইয়ানসেনকে অবশ্যই টিমের মধ্যে খেলাও, যেটা দরকার। আর ওইদিকে জশ ইংলিশ, মিচেল মার্শ যদি ওপেনিং দিয়ে দেয় ওদের, ঠিক আছে, ভালো কন্টেস্ট হবে, এটুকু শিওর ম্যাচটার মধ্যে। এলএসজি কিন্তু জেতার চান্স আমার মনে হয় এখানে বেশি আছে, কারণ পাঞ্জাবে একটা প্রেসারে থাকবেই, যে কোনো টিম প্রেসারে থাকবে, ম্যাচ হারা, ঠিক আছে, টিম প্রেসারে থাকবে। আর এলএসজি কিছু কোয়ানোর নেই, পাওয়ার নেই, কিছু নেই, ওই জায়গাটায় গিয়ে কিন্তু যে কোনো টিম একটা খতরনাক হবে, এটা সবথেকে বেশি, যেটা আমার মুম্বাইয়ের সঙ্গে আরআরেরও লাগবে, দিল্লির সঙ্গে কলকাতারও লাগবে, ঠিক আছে। মানে লাস্ট তিনটে ম্যাচ যে কি হতে চলেছে এরকম কিন্তু এবার প্রথমবার দেখা গেল লাস্ট দিনে এসে হয়তো পাওয়া যাবে যে 4 নাম্বার মানে সানরাইজ হায়দ্রাবাদের সঙ্গে কে খেলছে। হ্যাঁ, যাই হোক আইপিএলটা প্রথম দিকে যদিও একটু বোরিং হয়ে থাকে, লাস্টের দিকে ব্যাপক হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, দেখা যাক আজকে ম্যাচে কি হয় না হয়। আপনারা কমেন্ট করে জানান আমাদের ভিডিও কেমন লাগে, অ্যানালিসিস কেমন লাগে। যদি ভালো লেগে থাকে চ্যানেলতে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিও লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন ভিডিও, যে এরকম একটা চ্যানেল আছে, বলে দিন নতুন চ্যানেল আছে একটা, আমাদের একটু সাপোর্ট করতে। আজকের মতো এটুকু রাখছি, গুড বাই, ভালো থাকবেন।